থলামোয়ানা জিয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জীবনে ভুল আছে বলেই মানুষ সঠিক কাজটা করতে পারে। ভুল না থাকলে কোনটা সঠিক আর কোনটা ভুল কি করে বুঝতাম আমরা? আমি তো শুধু ভুল করিনি, অপরাধ করেছি। অবশ্যই তুমি অপরাধ করেছো। কেন চলে গেলে? ওভাবে ভালোবাসার মানুষের কাছে ছোট হতে কিসের দ্বিধা? তুমি মানা করেছো, নয়না শোনেনি। তুমি চলে আসতে বলেছিলে না? মান অভিমান কিছুদিন চলতো, তারপর ভালোবাসা সব মান অভিমান দূর করে দিত। পায়ে পড়ে ক্ষমা চাইতে, যেভাবেই হোক মানিয়ে নিতে। সামনের মানুষ তোমাকে ভালোবাসে, আর ভালোবাসা তো শক্তি, সে কখনো তোমাকে ফিরিয়ে দিতে পারতো না। এখন আমি কি করব চাচা যান? এখন তুমি নতুন করে শুরু করো। আমার পক্ষে নতুন করে শুরু করা সম্ভব না। আমি খোঁজ রেখেছিলাম, কিন্তু সে তো আমাকে বলেনি আমার সন্তানের কথা। দূর থেকে খোঁজ রাখা যায়, কিন্তু অন্যের উপর ভরসা করে বসে থাকা যায় না। তোমার নিজের উপস্থিতির দরকার ছিল, এখন পথ তোমার নিজের তৈরি করতে হবে। জিয়ান উঠে বসলো। আকাশে অর্ধচন্দ্র। জিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আবার সুনয়নার প্লেন ড্রাইভার হতে চাই। থালামোয়ানা কিঞ্চিত হাসলেন, এরপর মৃদু স্বরে বললেন, তাহলে সে পথ তৈরি করো। এমনভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যাও যাতে গন্তব্য ভুল না হয়। জিয়ান শোয়া থেকে উঠে শার্ট পরলো। থালামোয়ানা জিয়ানের হাত ধরে বললেন, খেয়ে যাও, শরীরে শক্তি না থাকলে লড়াই করবে কি করে? দুজনে একসাথে খেতে বসেছে। জিয়ান বলল, এখানে থাকতে আপনার কোনো অসুবিধে হবে না তো? না, বরং সুবিধা হচ্ছে। সুনয়না যখন জানবে খুশি হবে। ওর সাথে আপনার কথা হয়নি? না, 1 বছর ধরে যোগাযোগ করতে পারিনি। জিয়ান আর কিছু না বলে খাবারে মনোযোগ দিল। নয়না, সাইনা, অনিকেত সবাই ছাদে বসে আছে। অনিকেত বলল, জিয়ান আমাকে কল করেছিল, আজকে রাতটা আমাদের বাসায় থাকতে চাইছে। নয়না বলল, তাহলে আমি চলে যাব বাসায়, আমাকে দিয়ে এসো ভাইয়া। সাইনা বলল, বোকা মেয়ে, তুমি এত ভীতু কেন? শোনো, সবচেয়ে বড় শাস্তি হলো ইগনোর। জিয়ান তোমার সামনে উপস্থিত, কিন্তু তুমি এমন ভাব করবে যেন জিয়ান বলতে কেউ তোমার চোখের সামনে নেই। তুমি যদি এরকম পালিয়ে বেড়াও, তাতে প্রমাণ হবে এখনো তোমার মনে তার জন্য দুর্বলতা আছে। নয়না চুপ করে থেকে বলল, ভাইয়া তোমার কি মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই? এরকম মানুষকে কেন বন্ধু বানাতে হয়? অনিকেত হেসে বলল, স্বামী হিসেবে খারাপ হলেও বন্ধু হিসেবে কিন্তু জিয়ানের তুলনা হয় না। নিজের বোনের শত্রুর সাথে বন্ধুত্ব রক্ষা করবে এখন? কি জানি, আমার মন তো অন্য কিছু বলে। কি বলে? বললে আমার পিঠে উত্তম মধ্যম পড়বে, জানোই যখন তখন এমন উল্টোপাল্টা চিন্তা রাখো কেন মাথায়? অনিকেত নয়নার ফোনটা হাতে নিয়ে বলল, বাহ, বোন তো আমার সেলিব্রিটি হয়ে গেছে। তার সেলিব্রিটি সুনয়না ব্লগ কবে আপলোড করবেন? এক গানে 10 মিলিয়ন ভিউ। নয়না অনিকেতের হাত থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে বলল, এসব হয়েছে তোমার জন্য। মেসেজ রিকোয়েস্ট ভরে গেছে ইনবক্স। ছেলেগুলোর কি কোনো কাজ কাম নেই? মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়ে। সিঙ্গেল ছেলেদের একটাই কাজ, সুন্দরী মেয়ে দেখলে সুযোগ নেওয়ার চেষ্টা করা। এক কাজ করো। নয়না অনিকেতের দিকে তাকিয়ে বলল, কি? অনিকেত ফটাফট দুটো পিক তুলে বলল, এখন এই পিক দুটো আপলোড করবো তোকে ট্যাগ করে। ভাইয়া এসব একদম ঠিক না। এর মধ্যেই কলিং বেলের আওয়াজ কানে এলো। নয়না বলল, রাত 12টা বাজে, শয়তান দরজায় এসে হাজির। অনিকেত আলতো করে সাইনার হাত চেপে ধরলো। সাইনা চোখ গরম করে অনিকেতের দিকে তাকালো। ওদিকে কলিং বেল বেজেই চলেছে। নয়না বলল, বাজুক, শয়তানকে ঘরে ঢোকানোর দরকার নেই। অনিকেত বলল, তুই যদি দরজাটা খুলে দিস তাহলে এই পিক আপলোড করবো না। বউয়ের সাথে আরাম করে বসেছি, উঠতে ইচ্ছে করছে না। তুই না ভালো ননদ, প্রমাণ কর। নয়না কপাল কুঁচকে অনিকেতের দিকে তাকিয়ে বলল, ঘরের শত্রু বিভীষণ, মনে রেখো আম্মুর কাছে বিচার দেবো। যা না, আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে বউয়ের সাথে। নয়না লম্বা লম্বা পা ফেলে চলে এলো। সাইনা অনিকেতের গলা চেপে ধরে বলল, এসব কি ছিল? গলা ছাড়ো, মরে যাবো তো। তাহলে বলো, এসব কি ছিল? আম্মুর সাথে কথা হয়েছিল, আম্মু বললে ওদের কিছুটা সময় দিতে, কারণ নয়না তো আজ পর্যন্ত মুভ অন করতে পারেনি। সবসময় মনমরা হয়ে থাকে, সবসময় মিথ্যা ভালো থাকার অভিনয় করে, রাতের পর রাত মেডিসিন নিয়ে ঘুমাতে হয়। এভাবে কতদিন চলবে? হয়তো ওদের মধ্যে সব ঠিক হবে, নয়তো সব একেবারে শেষ হবে। এভাবে তো বাঁচা যায় না। আমি, তুমি, আম্মু, মাহবুব তালুকদার সবাই সারাক্ষণ নয়নাকে হাসি খুশি রাখার চেষ্টা করি, কিন্তু কতটা পারি? রাত মানেই ওর জন্য যন্ত্রণা। আমার বোনটা এই যন্ত্রণা থেকে মুক্তি পাক, এর জন্য আমাকে যা কিছু করতে হয় করব। সাইনা অনিকেতের ঠোঁটে নিজে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার মতো ভাই পাওয়াটা ভাগ্যের না, সৌভাগ্যের। অনিকেত দুহাতে সাইনাকে আঁকড়ে ধরলো। হারিয়ে গেল সাইনার ঠোঁটের সুধা পানে। নয়না দরজা খুলতেই জিয়ান হড়বড় করে প্রবেশ করলো। সেই চিরচেনা ঘ্রাণটা নাকে এসে লাগলো নয়নার। ডিওর সৌভাগে পারফিউম। এই ঘ্রাণটা নয়নার চিরচেনা। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলল, আলিয়া ভাট বলতে বলতে দেখছি নিজেকে তুমি সত্যি আলিয়া ভাট বানিয়ে ফেলছো। বাহ, কি বডি, কি ফিগার, আমি তো ঘায়েল। নয়না ড্রিম করে দরজা বন্ধ করে বলল, অসভ্য, বাইরের দেশে থাকতে থাকতে লুচ্চা হয়ে গেছে। নয়না বড় বড় পা ফেলে আবার বারান্দায় এলো। বারান্দার কাছাকাছি আসতেই দ্রুত ঘুরে দাঁড়ালো। জিয়ান বলল, সরো। নয়নার সাথে সাথে জিয়ানের চোখ ধরে বলল, সামনে দেখা বারণ। এত চোরের মতো মিনমিন করে কথা বলছো কেন? এতক্ষণ তো চটাং চটাং কথা বলেছো। চোখ ছাড়ো, দেখি কি হচ্ছে। জিয়ান নয়নার হাত সরিয়ে সামনে তাকিয়ে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধু দেখি বুড়ো বয়সে খুল্লা রোম্যান্সে মগ্ন। জিয়ানের কণ্ঠ শুনে সাইনা দ্রুত সরে গেল। অনিকেত জিয়ানের দিকে তাকিয়ে বলল, দেখিস যখন চুপচাপ চলে যেতে পারলি না, ডিস্টার্ব করলি কেন শালা? জিয়ান নয়নার হাত ধরে বলল,
ওকে তোরা কন্টিনিউ কর, দেখি আমারও কোনো ব্যবস্থা হয় নাকি। মিতা বেগম বসে বসে কাঁদছেন। নাজিম চৌধুরী বললেন, তোমার এসব নাটক দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি মিতা, এসব মায়া কান্না দেখলে বিরক্ত লাগে। মিতা বেগম কান্নারত অবস্থায় বললেন, আমার চোখের পানি তোমার কাছে নাটক মনে হয়? তোমার কি মনে হয় আমার মধ্যে মায়া মমতা কিছু নেই? নাজিম সাহেব বললেন, না নেই, তুমি একজন স্বার্থপর মহিলা। নিজের স্বার্থের জন্য তুমি তিনটে জীবন নষ্ট করে দিয়েছো। অপরাধী যেই হোক তার পরিচয় সে অপরাধী। কিন্তু তুমি ছোটবেলা থেকে জাহিনের অন্যায়কে প্রশ্রয় দিয়েছো। ছোট থেকে শাসন করলে আজ জাহিনের পরিণতি এমন হতো না। এত বছর পর ছেলেটা ফিরে এসে যে তুমি তার কোলে জাহিনের সন্তানকে তুলে দিয়ে বললে এই ছেলেকে নিজের ছেলে মনে করে মেহেনুরের সাথে নতুন জীবন শুরু করো। ছি ছি মিতা, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোমার মতো মানুষের সাথে জীবনের এতগুলো বছর নষ্ট করেছি। ছেলেটাকে কাছে ডেকে তার দুঃখের কথা শুনতে পারতে, তার দুঃখ দূর করার চেষ্টা করতে পারতে, কিন্তু না, তুমি সবসময় সেটাই করবে যেটা তুমি চাও। আমার পক্ষে তোমার সাথে এক ঘরে থাকা সম্ভব না। আমি যত দ্রুত সম্ভব এই দেশ ছেড়ে চলে যাব, এরপর তুমি তোমার মতো থেকো। মিতা বেগম বললেন, সব দোষ শুধু আমার, তোমার দোষ নেই। তুমি ছোটবেলা থেকে জাহিনকে অবহেলা করে এসেছো, এর জন্য জাহিনের প্রতি আমার ভালোবাসা বরাবরই বেশি। আমি জানি জাহিনের ভালোবাসায় আমি অন্ধ হয়ে জিয়ানকে কষ্ট দিয়েছি, কিন্তু কি করতাম, আমি ওই মেয়েকে দেখলেই মনে হতো এই মেয়েটা আমার কোল খালি করেছে। আর তোমার ছেলে যে মায়েদের কোল খালি করেছে তাদের হিসেব কে কষবে মিতা? আমি জাহিনকে অবহেলা করতাম না, শাসন করতাম, কিন্তু আর কেউ না জানুক তুমি তো জানো। অতিরিক্ত শাসন করার কারণটা কি? 7 বছর বয়সে খুন করেছিল বাড়ির দারোয়ানকে। ওটুকু ছেলে খুনের কি বোঝে? একজন বৃদ্ধ লোককে ইঁদুরের ওষুধ খাওয়ানো কি ছোট অন্যায়? ও একটা অবুঝ শিশু ছিল। প্লিজ মিতা, আমার চোখের সামনে থেকে সরে যাও, তোমাকে অসহ্য লাগছে।